কেউ চাপায়া দিয়েন না। এই তো বাইক আবার বন্ধ হয়ে গেছে। এ রাস্তার মাঝখান থেকে যাত্রী নিতে হবে এদের। এ রাস্তার মাঝখানে কি আগাও না। এই যে সেই মামা সেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার এই চ্যানেলে আরও একটা ব্লগ করতেছি, কারণ ইদানিং আমি ব্যবসা বাণিজ্য নিয়ে একটু বেশি ব্যস্ত, তো এই চ্যানেলে আর কোনো ব্লগ করা হয় না। লাস্ট যে ভিডিওটা এই চ্যানেলের জন্য করেছিলাম, ওই ভিডিওটাতে অ্যানাউন্স করেছিলাম যে আমি হচ্ছে একটা বিজনেস স্টার্ট করতেছি। অ্যান্ড বিজনেস কিসের? বিজনেস হচ্ছে ইউজ বাইকের। অ্যান্ড এই যে বাইকটা, এটা হচ্ছে ইয়ামাহা R15M BS6 অফিসিয়াল। এটাও আমার বিজনেসেরই একটা বাইক। এটা সেল করেছি আমরা গতকালকে আর কি, কথাবার্তা শেষ করেছি, অ্যাডভান্স দিয়ে গেছে, আজকে নিয়ে যাবে, তো ওইটার জন্যই যাচ্ছি এখন। আপনারা তো জানেনই আমি কি পরিমাণে আইলসা। আমার বাইকটা ডেলিভারি দেওয়ার কথা ছিল সকাল 10টার মধ্যে, এখন 11টার উপরে বাজতেছে আর আমি কেবল যাইতেছি। আমার আসলে সকালবেলার দেওয়া টাইমগুলো কখনোই ঠিকঠাক মতো মিলে না। যেমন ধরেন, যদি আমি আপনারা বলি যে সকাল 10টায় আপনার সাথে আমার দেখা হবে বা সকাল 9টায় আপনার সাথে আমার দেখা হবে, তাহলে এই টাইম মিস হওয়ার চান্স 90%। রাতের বেলা আমার কোনো সমস্যা নাই, রাতে আপনি আমাকে 12টা 1টা পর্যন্ত কোনো কাজের জন্য আটকে রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু সকালবেলা আমি টাইমলি ঘুমের থেকে উঠে টাইমলি বের হইতে কখনোই পারি না। ধরেন টাইমলি ঘুম থেকে উঠলামও, তারপরও আমি টাইমলি বের হইতে পারবো না। আগে তো ঘুম থেকে উঠার কোনো ঠিক ঠিকানা ছিল না, এখন তো অ্যাটলিস্ট টাইমলি ঘুম থেকে উঠি, তো এইটুকু আগে থেকে বেটার হয়েছে। হোপফুলি এই যে টাইমলি বের হওয়ার যে বিষয়টা বাসা থেকে, ওইটাও ঠিকঠাক হবে। এখন আবার বাদল কল দিল, শুনলাম আরও নাকি এক সমস্যা হয়েছে এই বাইক যার নামে, মানে এই বাইকের যে এর আগের মালিক যে ছিল, সে নাকি আজকে কল ধরতেছে না। কালকে তার সাথে সব কথাবার্তা সব ঠিকঠাক মতো হয়েছে, বাট আজকে সে কল ধরতেছে না। এখন যদি আজকে নেম ট্রান্সফার করে না দেওয়া যায়, তাহলে তো আজকে এই বাইক বিক্রি করতে পারবো না। তো এখন দেখতে হবে কি হয়, বিকজ অ্যাডভান্স নেওয়ার পরে তারপরে যদি বাইকটা ফেরত নেওয়া লাগে, এটা মানে মন খারাপ হয়ে যায় আর কি, যে একটা ডিল করে ফেলছি। জানি তো এখন আমার বিজনেস নতুন, ধরেন একটা ডিল করে ফেলছি, সেই ডিলটা যদি কোনো রকমে ক্যান্সেল হয়ে যায়, তাহলে তারপরে খারাপ তো লাগে, তাই না? স্বাভাবিক বিষয়। আর এখন আমার এই পর্যন্ত এসে একটা কথা মনে হইলো যে এই বাইকে তেল নেওয়া হয় নাই। তো এখন যেটা করতে হবে আমার, সেটা হচ্ছে 60 ফিটের দিকে না ঢুকে সোনির অপোজিটে যে ফুয়েল পাম্পটা আছে, ওইটাতে যাইতে হবে। ওইটাতে যায় তেল নিয়ে নিতে হবে, কারণ এই বাইকটা নিয়ে এখন যাবে বিআরটিএতে। কালকে কাস্টমার টেস্ট রাইড দিতে দিতে বাইক বন্ধ হয়ে গেছিলো, তো আজকেও যদি বিআরটিএতে যেতে বন্ধ হয়ে যায়, আরে বাপ রে, এটা তো কালার তো সুন্দর, অরেঞ্জ ক্যাট, ওর দেখেই গুন্ডা লাগতেছে। ওই অরেঞ্জ বিড়ালটারে দেখেই গুন্ডা লাগতেছিল, যে ও এখনই আশেপাশে কোনো বিড়াল পাইলে দিবে ধরে। ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম পাম্পে যাওয়ার দিকে। ঠিক আছে, চলেন পাম্পের দিকে যাই। আর আপাতত আমি খুঁজতেছি মোটর শেডের জন্য জায়গা। ভালো একটা সুইটেবল জায়গা পেলে আমরা হচ্ছে মোটর শেড একটা শোরুম বানিয়ে ফেলবো, এবং সেটাও আমরা খুব সুন করবো ইনশাল্লাহ। এই তো বাইক ধাক্কা দেওয়া শুরু করছে। আমি বুঝি না, রেট্রোফিট পর্যন্ত আসলেই আমার সাথে এরকম হয়। এই যে পিছনে রেট্রোফিট, অ্যান্ড এই পর্যন্ত 3-4 বার না হলেও রেট্রোফিট পর্যন্ত এসে আমার কাছে বাইক বন্ধ হয়েছে তেলের জন্য, আর পরে আমি রেট্রোফিট থেকে যাই তেল নিয়ে আসছি। কিন্তু কথা হলো, এতক্ষণ একটা ধাক্কাও দেয় না, এখন এখানে এসে সোজা একটা ধাক্কা দিছে আর বাইক বন্ধ। মানে বাইকের ফুয়েল পাম্পের অবস্থা খুব ভালো, বাইকের ফুয়েল পাম্প খুব ভালো প্রেশার জেনারেট করতে পারে। আবার কোনো রকমের স্টার্ট হয়ে গেছে। এখন আমি সোজা এটা নিয়ে পাম্পে যেতে চাই। পাম্পে যাওয়ার আগে কোনো ঠেলাঠেলি করতে চাই না, জাস্ট সামনে থেকে একটা ইউটার্ন নিলে আমি পাম্প পাওয়া যাব। কিন্তু ইউটার্ন নেওয়ার এখানে যে জ্যামটা পড়বে, এই জ্যামে যে কি করব, ওয়েট, আয় কেউ চাপায়া দিয়েন না। এই তো বাইক আবার বন্ধ হয়ে গেছে। এখান থেকে ইউটার্নটা নিয়ে একটু আগাইলেই সামনেই পাম্প। এরকম একটা বিজি রোডে বাইক ঠেলে পার হওয়া যে কি একটা প্যারা। হ্যাঁ, ওইদিকে আমার দোকানে বসে আছে কাস্টমার। এই আবার স্টার্ট হয়ে গেছে, চলেন।
কোনো রকম জোরে রেভ করা ছাড়া আরামসে খালি পাম্প পর্যন্ত যাইতে হবে। এ রাস্তার মাঝখান থেকে যাত্রী নিতে হবে এদের। আরেকটু আগাইলেই চলবে, কিন্তু আর তো আগাইলো না, যে আবার বন্ধ হয়ে গেছে। এখানে স্পিড একটু বেশি কমে গেছিলো তো, তারপরে আবার অ্যাক্সিলারেট করতে যাই তো এ রাস্তার মাঝখানে কি আগাও না। এই যে সেই মামা সেই এখন আর স্টার্ট করার প্যারা নিব না, এখন সোজা এখান থেকে ঠেলেই পাম্পে নিয়ে চলে যাব। আর ভাই এখানেই পাম্প, সমস্যা নাই, এই যে সমস্যা নাই, এখানেই পাম্প। এ পর্যন্ত ঠেলে আনতে আনতে যান প্রাণ পুরো এক হয়ে যাওয়ার মতো অবস্থা। ব্যাপার না, চলে তো আসছি, এখন খালি তেলটা নিতে হবে, আর কোনো কাজ নেই। ফাইনালি তেল নেওয়া শেষ হলো, বাইক এখন আবার চলতেছে। এই যে রাস্তাটুকু আমি ঠেলে আসলাম, ওই রাস্তাটুকুতে উল্টা যাওয়া একটা খুবই কমন ইস্যু। ওয়েল, এইটুকুতে যে আসবেন মনে রাখবেন এইখান থেকে কিন্তু ইউটার্ন নেওয়া যাবে না। এখানে একটা বোর্ড আছে যে ইউটার্ন নেওয়া নিষেধ, যে বোর্ডটা আমিও আজ পর্যন্ত কোনোদিন চোখে দেখি নাই। একবার আমার এক ভাই ব্রাদার এখানে আটকাইছিল, পুলিশ থামাইছিল, পরে ওই দিন আইসা দেখি যে থামাইছে ইউটার্ন নেওয়ার জন্য। ইউটার্ন নিতে কী সমস্যা? পরে বললো যে এখানে তো ইউটার্ন নেওয়া নিষেধ, আপনি তো এইখান থেকে ইউটার্ন নিছেন। তো পরে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার আইসা প্রথম কথা ছিল ওই দিন যে ভাই কোথায় ইউটার্ন নেওয়ার নিষেধ, যে এটা তো লেখা থাকতে হবে কোথাও, একটু দেখান। সে সুন্দর আমাদের দেখাই দিল যে ওই যে দেখেন ওখানে লেখা আছে। লেখাটা গাছ টাছের নিচে দেখা যায় না ঠিকঠাক মতো, এখন তো একটু ভিজিবল হয়েছে, আগে আরও কম ভিজিবল ছিল। তো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশে নিয়ম আছে, বাট নিয়মগুলা আসলে ঠিকঠাক মতো জানানো হয় না মানুষজনকে। হ্যাঁ, যে এইটা হচ্ছে নিয়ম, ওইটা হচ্ছে নিয়ম। নইলে ভাই একটা নিয়ম জানার পরেও আমি যখন জানি যে এই নিয়ম ভেঙে আমি 2-3 হাজার টাকার একটা মামলা খাইতে পারি, নিয়ম ভেঙে আমি বিপদে পড়তে পারি, তখন আমি কেন ওই নিয়ম ভাঙতে যাব বলেন তো? ও, এই বাইকটার ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই ভালো। এই যে এখান থেকে আবার রিক্সা উল্টা আসতেছে। মিরপুরে এখনও অটো আরামসে চলতেছে সব রাস্তায়। আগে এই বড় রাস্তায় উঠতে ভয় পাইতো, এখন হচ্ছে এই 5ই আগস্ট আন্দোলনের পরের থেকে, তারপরে যখন হুট করে রাস্তায় পুলিশ টুলিশ কমে গেল, আন্দোলনের পরে তো কিছুদিন ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করলো, যখন পুলিশ ছিল না রাস্তায়, এরা হুট করে এমনভাবে রাস্তায় ওঠা শুরু করে, তারপরে থেকে এরা রাস্তায় আছে, তারপরের থেকে এরা আর রাস্তা থেকে নামতেছে না। ছাত্ররা তখন অত কিছু চিন্তা করে নাই, যে অটো রিক্সা চলতেছে, আচ্ছা ঠিক আছে যাক না, মুরব্বী মানুষ। কিন্তু প্রবলেমটা যে কোন জায়গায় এটা আসলে তখন বুঝতে পারে নাই, এখন বুঝতেছে। ওয়েল, চলেন দেখি এখন যাই সোজা বিএলবি পার্টস হাবে, দেখা হবে আপনাদের সাথে সোজা আমার দোকানে গিয়ে। many minutes later ফাইনালি এই ঝামেলা মিটমাট করতে, মানে আগের যে R15M সিলভারটা ছিল ওটা সেল করতে করতে বিকাল হয়ে গেছে, মানে 4টা বেজে গেছে। কারণ যে মালিক ছিল, ওই মালিককে আমরা কল দিচ্ছিলাম সকাল থেকে, উনি কল ধরতেছিল না। পরে যখন আমরা জানাইলো, আমি 2টা কল দিলাম, সুন্দর আমার কল ধরে ফেললো। বললাম বাহ, ভদ্রলোক তো। পরে উনি বললো যে উনি একটু অসুস্থ, এখন যে বাইক নিচ্ছে ওনার কথা হলো আজকেই নেম ট্রান্সফার করে দিতে হবে, না হলে হবে না। তা আমরাও পরে একটু বললাম ভাই একটু কষ্ট করে চলে আসেন। পরে ভাই ভালো মানুষ ছিল, একটু কষ্ট করে চলে আসলো। তারপর আমরা ওটা নেম ট্রান্সফার করে দিয়ে ওই যে সিলভার R15Mটা দেখাইলাম, BS6 অফিসিয়াল, ওটা সেল করা শেষ। এখন আমাদের কাছে আরও একটা R15M আছে, এটা হচ্ছে মনস্টার BS6 আনঅফিসিয়াল। মনস্টার সব আনঅফিসিয়ালি হয়, মনস্টার কোনো দিন অফিসিয়ালি আসে নাই, মানে V4টা আসে নাই। এটা হচ্ছে V4M, মানে ডুয়েল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার সব কিছু সহজ। এটা ওইটা ইন্ডিয়ানটা সব কিছু সহই হয়, মানে ইন্ডিয়ানটা জেনুইন এমই হয়, ইন্দোনেশিয়ানটা আবার V4 হয়, M হয়। যেটা জেনুইনলি V4 হওয়ার কথা না, জেনুইনলি খালি M হওয়ার কথা, ওইটা M V4 দুইটাই হয় ইন্দোনেশিয়ান। এখন কীভাবে হয় আই ডোন্ট নো। তো এখন আমরা যেতেছি এটা ভিডিও করতে, দাঁড়ানো ওখানে যায়া আগারগাঁও করি আমরা ভিডিও। তো আগারগাঁও যায়া আমরা দেখাচ্ছি যে এটার কি অবস্থা। আমি অনেক দিন পরে এরকম একটা R15 পাইছি, যে R15-এর হ্যান্ডেল বাঁকা নাই, যে R15M-এ একটা আফটার মার্কেট পার্টসও নাই। বয়স হচ্ছে মাত্র 1 বছর, মানে এই বাইকটা কেনা হচ্ছে
কত 2024 সালে, রেজিস্ট্রেশন হচ্ছে 2024-এর জুনের, অ্যান্ড এখন 2025 সাল চলতেছে, 25-এর এখনও জুন আসে নাই, এপ্রিল চলতেছে কেবল। খুবই গরম ভাই, এই কদিন ধরে যে গরম চলতেছে। সো এইটা যে নেবেন এটা একটু কমে পাওয়া যাবে, কারণ এটা একটু বেশি কিলোমিটার চলা, অ্যান্ড অবশ্যই মিটার টেম্পার ছাড়া, ওটা আপনারা বুঝতে পারবেন যারা যারা বাইকের ডিটেলসের জন্য নক দিবেন। আমি এখনই বলতেছি না কত কিলোমিটার, যদিও মিটারে দেখা যাচ্ছে। এটা আমি হচ্ছে পেজের জন্য যে ভিডিওটা করব মোটোশেডের জন্য, ওইখানে আমি বলতেছি না এটা কত কিলোমিটার, লোকজনকে গ্যাস করতে দিব। অ্যান্ড সম্ভবত মোটোশেডের ভিডিওর পরে এটা আপলোড হবে। ওটা হচ্ছে 18,583 কিলোমিটার এখন, অ্যান্ড এক বছরে 18,583 কিলোমিটার। ভাই আপনি চিন্তা করতে পারতেছেন যে এই বাইকটা কী পরিমাণে চলছে, অ্যান্ড এত চলার পরেও এই বাইকটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো হ্যান্ডেল, দুই পাশের হ্যান্ডেল এক সাইডে একটা ফোঁটা বাঁকা নাই, হ্যান্ডেল পুরাপুরি সোজা, বাইকের কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই। আমি জাস্ট চিন্তা করতেছি এটা ছিল কার কাছে, মানে এক বছরে 18,000 কিলো চালানো বাইক। ইউজ মার্কেটে এরকম বাইক সচরাচর দেখা যায় না। আপনি এক বছর 2 বছর পুরাতন বাইক যেগুলো দেখবেন ম্যাক্সিমাম দেখবেন 8,000, হাইয়েস্ট 10,000 চলছে। এটা 18,000 কিলোমিটার চলা, দ্যাট টু উইদাউট এনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, ম্যান। ওকে, সো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের লোকেশনে, বাট এখানে খেলাধুলা চলতেছে, পোলাইপান ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে। তো আমাদের একটু দেখে বুঝে শুনে করতে হবে যে কোন জায়গাটুকু ফাঁকা পাওয়া যায়। ওইখানে আবার দেখতেছি গেট একটা খোলা, কিন্তু এখানে ভিতরে কি ঢুকতে দিবে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মনে হয় না ঢুকতে দিবে। যাক, ওইদিকে না যাই, আমরা হচ্ছে এই লোকেশনে রাখবো বাইকটা। ওয়েট, এইখানে সাদা দাগের এইখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে এই নষ্ট বাসটা আসবে, যেটা ভিডিওটাকে একটা অ্যাস্থেটিক লুকস দিবে। ওকে, নিশাদ ক্যামেরা বের করতেছে, নিশাদ ক্যামেরা বের করতে থাকুক, আমি দেখি হেলমেটটা খুলে রাখি। ফার্স্টে কিছু বিরোলস নিয়ে নাও, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা ওই যে ভয়েসের যে শ্যুটটুকু ওইটুকু শেষ করতেছি। ওকে, সো কাজ আমাদের শেষ, শ্যুট করা শেষ। এর ভিডিও এখন এডিট হবে, মোটোশেডে যাবে, 2-1টা ছবি আমি স্টোরি দিব বাইক লাভার ব্যাচেলারে। বাদ বাকি আপনারা যারা যারা এই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, কারো R15 মনস্টার লাগলে নিতে আসতে পারেন। আমরা এখন এই বাইকটা নিয়ে যত্ন সহকারে রেখে দিব। আচ্ছা, আস্কিং প্রাইস বলে দিন, এটার আস্কিং প্রাইস হচ্ছে এটা 4,80,000 টাকা। অবশ্যই কিছুটা নেগোশিয়েবল, কারণ এটা ভাই জানা কথা, আমি 4,80,000 বললে আপনি এখন আমার 4,80,000 দিয়ে বাইক নিয়ে যাবেন না, অথবা 4,90,000 দিয়ে বাইক নিয়ে যাবেন না। আপনি অবশ্যই আসলে আমাকে বলবেন ভাই 5,000 কম রাখেন, 10,000 কম রাখেন। হ্যাঁ, আমি ভাই কিছুটা কম রাখবো। আপনি আসেন, বাইক টেস্ট রাইড দেন, অ্যান্ড এইটা যে টেস্ট রাইড দিবে পছন্দ না হয়ে যাওয়ার কোনো উপায় নেই। সো এভাবেই চলতেছে সব কিছু, এভাবেই চলতেছে BLB পার্টস হাব, এভাবেই চলতেছে মোটোশেড। চলেন আমরা আজকে এই ব্যবসা বাণিজ্যওয়ালা ব্লগ এখানেই শেষ করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed to What Helmet Ride Safe and keep watching. Tazul Islam. Thank you.